আসসালামু আলাইকুম বন্ধুরা। চারিদিকে অনন্ত সমুদ্র আর তার মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। সেখানে আটকে রয়েছে একা একজন মানুষ। না আছে খাবার, না আছে আশ্রয়। তার একমাত্র বন্ধু বলতে একটা ভলিবল মাত্র। 4 বছর ধরে এই নরকে সে কিভাবে বেঁচেছিল, চলুন আজকে আমরা সেই গল্পটা অল্প সময়ে দেখে নেব। তো কথা বলছি টম হ্যাঙ্কসের মাস্টারপিস মুভি কাস্টঅ্যাওয়ের ব্যাপারে। তো এই সিনেমাটা আসলে চাক নোল্যান্ড নামের একজন মানুষের জীবনের সত্যিকারের কাহিনী, যে কিনা একটা দ্বীপে আটকা পড়ে যায় আর সেখানে 4 বছর আটকে থাকে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই ফেডেক্স কুরিয়ার কোম্পানির একজন এমপ্লয় চাককে, যে কিনা নিজের কাজে খুবই সিরিয়াস ছিল। সে সব সময় অবসেসড ছিল যেন প্রত্যেকটা কুরিয়ার, প্রত্যেকটা প্যাকেট একদম সঠিক সময়ে সঠিক মানুষের কাছে পৌঁছায়। আর এই কারণে সে বিভিন্ন সময় আলাদা আলাদা দেশে ভিজিটও করে যেখানে তাদের ব্রাঞ্চ রয়েছে। সেখানকার এমপ্লয়ীদের সে মোটিভেট করে আর তাদের সময়ের মূল্য বোঝায়। পাশাপাশি চাক শেলি নামের একটা মেয়েকে অনেক ভালোবাসে। শেলি নিজেও চাককে খুবই ভালোবাসে আর এরা দুজন অনেক লম্বা সময় ধরে রিলেশনশিপে ছিল। তারা দুজন বিয়েও করতে চায়, কিন্তু চাক নিজের কাজে এতটাই ব্যস্ত থাকে আর সে দেশ বিদেশ ঘুরতে এতটাই বিজি ছিল যে এই কারণে তাদের বিয়েটা এখনও হয়ে ওঠেনি। তবে এখন ক্রিসমাস আসতে চলেছে, কিন্তু চাককে মালয়েশিয়াতে যেতে হবে কারণ সেখানকার ফেডেক্স কোম্পানির খুবই জরুরি একটা মিটিং রয়েছে। চাক শেলিকে বলে যে আমি নিউ ইয়ারে ঠিক এখানে চলে আসব, যাই হয়ে যাক না কেন। শেলি বলে যে নিউ ইয়ার তো বুঝলাম, কিন্তু ক্রিসমাসের কি হবে। কিন্তু চাক তাকে রাজি করিয়ে ফেলে আর শেলিও মেনে নেয় যে তার যেহেতু কাজ করে খেতেই হবে, তো এটা তো তার কাজই। তবে যাওয়ার আগে চাক তার গার্লফ্রেন্ডকে একটা ক্রিসমাস গিফট দেয় আর শেলিও তাকে একটা ক্রিসমাস গিফট দেয়। সেটা হলো একটা পকেট ঘড়ি, আর ওই ঘড়িতে শেলির ছবিও ছিল। তো এখন চাক মালয়েশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর যখন তাদের প্লেন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়তে থাকে তখনই সেখানে খুবই জোরে একটা ঝড় চলে আসে। প্লেনের ভেতরে আমাদের মেইন ক্যারেক্টার চাক শান্তিতে বসে টয়লেট করছিল আর ঠিক তখনই হঠাৎ করে প্লেনের প্রেসার কমতে শুরু করে। এর ফলে টয়লেটের দরজা খুলে যায় আর কার্গোতে আগুন লেগে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। পাইলট চাককে তার সিটে বসিয়ে দেয় কারণ তাদের সমুদ্রের মাঝে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। পাইলট একটা লাইফ রাফট চাকের হাতে দিয়ে বলে যে তাড়াতাড়ি নিজের সিট বেল্ট বেঁধে নাও, প্লেনটা খুবই দ্রুত আমাদের ল্যান্ড করাতে হবে। এদিকে প্লেনটাও খুবই দ্রুত নিচের দিকে পড়তে থাকে আর এখন প্লেনটা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 3000 মিটার উপরে রয়েছিল। ঠিক তখনই চাক বুঝতে পারে যে তার গার্লফ্রেন্ডের দেয়া পকেট ঘড়িটা নিচে পড়ে গেছে। পাইলট চাককে বলে যে জলদি লাইফ জ্যাকেট পরে নাও, কিন্তু লাইফ জ্যাকেটটা ডান দিকে রাখা ছিল আর তার ঘড়িটা পড়েছিল বাঁ দিকে। তাই পকেট ঘড়িটা তোলার জন্য চাক নিজের সিট বেল্ট খুলে ফেলে এবং কোনো রকমে সে ওই ঘড়িটা উঠিয়েও ফেলে। কিন্তু যখন ঘড়িটা নিয়ে সে লাইফ জ্যাকেটটা নেবার চেষ্টা করে তখনই প্লেনের অ্যাঙ্গেল বদলে যাবার কারণে সে তার নিজের জায়গা থেকে আর নড়তেই পারে না। পাইলট দেখতে পায় যে চাক তার সিটে নেই, তাই সে নিজেও তার সেফটি বেল্ট খুলে ফেলে। কিন্তু প্লেনের তীব্র ঝাঁকুনির কারণে পাইলট খুবই বাজেভাবে আহত হয়ে যায়। পাইলট এখন প্লেনটাকে সমুদ্রের পৃষ্ঠে খুবই ধীর গতিতে টাচ করায়, কিন্তু ভুল ল্যান্ডিংয়ের কারণে কেবিনের ভেতরে পানি ভরতে শুরু করে। সেফটি বেল্ট বাঁধা না থাকার কারণে ভাগ্যক্রমে চাকের জীবন বেঁচে যায়। ঠিক তখনই হঠাৎ করে প্লেনের উপরের অংশটা ফেটে যায় আর সমুদ্রের পানি প্লেনের ভেতরে ঢুকতে শুরু করে। কিন্তু ভাগ্যিস চাকের হাতে সেই রাফটা ছিল, তবে সে রাফটা খোলার সাথে সাথে সেটার একটা অংশ প্লেনের ভেতরে আটকে যায়। তো এখন ডুবতে থাকা প্লেনটা চাকের ওই রাফটাকেও পানির নিচে টানতে শুরু করে। কিন্তু চাকের কপাল ভালো ছিল কারণ রাফটের সাথে যুক্ত থাকা দড়িটা নিজে থেকেই ছিঁড়ে যায় আর এভাবেই এই লাইফ রাফট তাকে টেনে মৃত্যুর মুখ থেকে বের করে আনে। সে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে রাফটের উপরে ওঠার চেষ্টা করে আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাফটের কিনারা শক্ত করে ধরে রাখে। কিন্তু সে ধীরে ধীরে প্লেনের সেই ইঞ্জিনটার দিকে ভেসে যেতে থাকে যেটা এখনও চলছিল। পেছনে এমন বিপদ দেখে সাথে সাথে সে নিজের চোখ বন্ধ করে ফেলে আর তখনই ইঞ্জিনটাতে আগুন ধরে যায় আর সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ধাক্কায় সে ছিটকে গিয়ে আবারও সমুদ্রের পানিতে পড়ে যায়। পুরো প্লেনটা একটা ভয়ঙ্কর ব্লাস্টের সাথে সাথে ধীরে ধীরে সমুদ্রের অতল গহ্বরে ডুবে যায়। কিন্তু বিপদ এখনও শেষ হয় না, কারণ চাককে এখন শুধু সমুদ্রের তীব্র ঝড় তুফানের সামনাই করতে হবে না, বরং একের পর এক ধেয়ে আসা বিশাল সব ঢেউয়ের সাথেও লড়াই করতে হবে। সে শুধুমাত্র লাইফ রাফটের দড়িটা শক্ত করে ধরে রাখে।
এভাবে না জানি কতক্ষণ পার হয়ে যায়। আর হঠাৎ করে লাইফ রাফটের হাওয়া বেরিয়ে যায়। আসলে ধারালো কোনো পাথর লেগে রাফটটা ছিঁড়ে গেছে, তার মানে হলো অবশেষে সে কোনো একটা তীরে এসে পৌঁছেছে। সে নিজের শেষ শক্তিটুকু জোগাড় করে লাইফ রাফটটাকে টেনে হিচড়ে তীরে নিয়ে আসে। আর এখন পরদিন সকালে যখন সূর্যের আলো তার মুখে এসে পড়ে, তখন সে বুঝতে পারে যে সে এখনও বেঁচে আছে আর ভাসতে ভাসতে একটা ছোট্ট আইল্যান্ডে এসে পড়েছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পরেও তার কোনো শান্তি ছিল না, কারণ সে জানতো না যে এই অচেনা জায়গাতে তাকে আরও কত ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হতে হবে। তো সে হাঁটতে হাঁটতে প্লেন থেকে ছিটকে পড়া জিনিসপত্রগুলোকে কুড়াতে থাকে আর আইল্যান্ডের ভেতরে তার মতো আরও কোনো মানুষ আছে কি না সেটা খোঁজার চেষ্টা করে। কিন্তু সে যখন চারিদিকে নজর দেয়, তখন তাকে স্বাগত জানায় শুধুমাত্র না ফুরানো এক ভয়ঙ্কর নীরবতা। এটা থেকে একদম পরিষ্কার হয়ে যায় যে এখন সে এমন একটা আইল্যান্ডে আটকা পড়ে রয়েছে যার কোনো অস্তিত্ব পৃথিবীর ম্যাপেও নেই। চাক এখন জোরে চিৎকার করে বলে, কেউ কি আছো এখানে? কিন্তু চাকের এই চিৎকারের জবাব কেউ দেয় না। তার এই চিৎকার গহীন সমুদ্রে হারিয়ে যায়। তো যাই হোক, এখানে আটকে থেকে চাক যেন মারা না যায়, তাই সে নিজেকে বাঁচানোর জন্য নানা রকম উপায় ভাবতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে সমুদ্র সৈকতে হেল্প লেখা ছাড়া তার কাছে আর কোনো কার্যকর উপায় ছিলই না। এভাবেই খুবই জলদি রাতের অন্ধকার নেমে আসে, আর সে তখনও এই আশাতেই ছিল যে পাশ দিয়ে যাওয়া কোনো নৌকা হয়তো তাকে দেখে ফেলবে। কিন্তু রাত যত বাড়তে থাকে, চারপাশের এই ভয়ঙ্কর নীরবতার কারণে তার সেই আশা ধীরে ধীরে ভয়ে পরিণত হতে থাকে। জঙ্গলের ভয়ঙ্কর সব জীবজন্তুর ডাক শুনে সে ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করে। আর এখন পরদিন সে কুড়িয়ে পাওয়া জিনিসপত্রগুলো দিয়ে কোনো রকমে একটা বিশ্রামের জায়গা তৈরি করে নেয়, আর প্লেন থেকে ভেসে আসা জিনিসপত্রগুলো চেক করতে শুরু করে যে এখানে কোনো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে কি না। তো এখন তার কাছে তার গার্লফ্রেন্ডের দেয়া সেই পকেট ঘড়িটা ছাড়া আর কাজের মতো কোনো কিছুই বাকি ছিল না। নিজের গার্লফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে তার এই প্লেনে ওঠার জন্য আরও বেশি আফসোস হতে থাকে। আসলে কেলি তার বিজনেস ট্রিপে যাওয়ার আগে চাককে এই পকেট ঘড়িটা দিয়েছিল, যাতে করে ক্রিসমাসের সময় ফিরে আসলে তারা দুজন বিয়ে করে ফেলতে পারে। কিন্তু হঠাৎ করে হওয়া এই বিমান দুর্ঘটনা তাদের বিয়েটা এখানেই থামিয়ে দেয়। যখন তার পরিবারের সবাই ধরে নেয় যে চাক এই দুর্ঘটনায় মারা গেছে, তখনও সে নিজের জেদের কারণে এই একা দ্বীপে বেঁচে ছিল। কিন্তু এই নির্জন দ্বীপে খাওয়া দাওয়া অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়, আর চাক কতদিন এখানে টিকে থাকতে পারবে সেটাও তো কেউ জানে না। সে এখন তার কোম্পানির অনেকগুলো পার্সেল একসঙ্গে কুড়িয়ে আনে, কিন্তু সে এগুলো না খোলার সিদ্ধান্ত নেয়, কারণ এটা তার কাজের প্রতি সততা ছিল। সে যতই এই অচেনা দ্বীপে আটকে থাকুক না কেন, সে এখনও তার কাস্টমারদের বিশ্বাস ভাঙতে চায় না। তো যাই হোক, গতকাল সে সমুদ্রে যে হেল্প সাইনটা লিখেছিল সেগুলো সমুদ্রের ঢেউয়ে কখন যেন মুছে গেছে, সেটার ব্যাপারে চাক কিছু জানতোই না। তাই সে কিছু ভাঙাচোরা কাঠ ব্যবহার করে আবারও সৈকতে হেল্প লিখে ফেলে। ধীরে ধীরে চাকের মনে বেঁচে থাকার ইচ্ছা আরও বাড়তে থাকে, কারণ সে জানে যে এখান থেকে যদি তাকে বের হতে হয় তাহলে যে কোনো মূল্যে তাকে বেঁচে থাকতেই হবে। কিন্তু এই বিরান সুনসান ছোট্ট দ্বীপে ছোট ছোট নারকেল ছাড়া খাওয়ার মতো আর কিছুই সে খুঁজে পায় না। আর যেহেতু তার কাছে নারকেল ভাঙার মতো কোনো হাতিয়ার ছিল না, তাই নারকেল ভাঙাটাও তার জন্য অনেক কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। এরপর সে একটা ধারালো পাথর দিয়ে অবশেষে নারকেলটা ভেঙে ফেলে, আর সেটার পানি সে প্রাণ ভরে খেতে থাকে। সেই মুহূর্তের জন্য এই পানি তার কাছে অমৃত মনে হচ্ছিল, কিন্তু সে শুধুমাত্র নারকেল খেয়ে সন্তুষ্ট ছিল না। চাকে নিজের পেট ভরানোর জন্য এই ছোট্ট দ্বীপের বাকি অংশগুলো ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। সে এখানকার সব থেকে উঁচু পাহাড়ে ওঠে আর চারপাশটা দেখার চেষ্টা করে, কিন্তু পাহাড়ের ধারালো পাথরগুলো তার রাস্তা অনেক কঠিন করে ফেলে। তাই সে পাথর দিয়ে নিজের প্যান্টের কাপড় কেটে ফেলে আর সেটার সাথে কিছু পাতা মিশিয়ে এক জোড়া জুতো বানিয়ে ফেলে। কিন্তু সে যখন পাহাড়ের চূড়াতে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে এটা সত্যি একটা নির্জন দ্বীপ ছিল, কারণ চারপাশে দূর দূরান্তর পর্যন্ত শুধু বিশাল আর নিস্তব্ধ সমুদ্র ছিল। সে ছাড়া আর কোনো মানুষ সেখানে ছিলই না। সে যখন হতাশ হয়ে ভাবতে থাকে যে কিভাবে সে নিজের জীবন বাঁচাতে পারবে, ঠিক তখনই দূরে একটা অদ্ভুত জিনিস তার মনোযোগ কেড়ে নেয়। সে কোনো কিছু না ভেবে সেই জিনিসটার দিকে দৌড়ে ছুটে চলে যায়, আর ওই জিনিসটা হলো একজন মানুষ। তার মনে হয় যে এই লোকটা হয়তো তার মতোই বেঁচে যাওয়া প্লেনের পাইলট। কিন্তু চাক যখন সেই পাইলটকে উল্টে দেখে, তখন সে বুঝতে পারে যে এই লোকটা আসলে অনেক আগেই মারা গেছে।
তাই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে পাইলটের লাশটাকে টেনে হিচড়ে আইল্যান্ডের ভেতরে নিয়ে আসে আর তার কাছ থেকে কাজের কিছু জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। সে একজোড়া পরার মতো জুতো, একটা জলজলে টর্চ লাইট আর একটা নষ্ট হয়ে যাওয়া মানিব্যাগ নিজের কাছে রেখে দেয়। তারপর সে ওই পাইলটের জন্য একটা কবর খোঁড়ে আর লাশটাকে সেখানে দাফন করে দেয় আর একটা পাথরের গায়ে তার মৃত্যুর তারিখটাও লিখে রাখে। আর সন্ধ্যার সময় চাক এখন সমুদ্র সৈকতে বসে নিজের জুতোগুলোর দিকে তাকিয়েছিল। তার মনে হয় যে এর পরের বার হয়তো ওই কবরে শোয়ার পালা তার। এই চিন্তাতেই রাতের বেলা চাক আর কোনোভাবেই ঘুমাতে পারে না। সে ভালোভাবে বুঝে যায় যে যদি সে এভাবে হাত গুটিয়ে বসে থাকে তাহলে একদিন তার মৃত্যু নিশ্চিত। তাই পরের দিন সে জঙ্গলে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের কায়দা কানুন শেখার চেষ্টা করে। সে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো একসাথে করে নারকেলের খোলসের ভেতরে জমা করে। এরপর সে একটা কাঠের লাঠিকে ধারালো করে মাছ ধরার জন্য একটা বর্ষাও বানিয়ে ফেলে। যদিও এইসব কাজ দেখতে অনেকটা বোকামি মনে হচ্ছিল, কিন্তু তবুও এই টানা চেষ্টা তাকে হতাশ হতে দেয় না। সেই রাতে টয়লেট করার সময় সে একটা আলো দেখতে পায়। সে জোরে চিৎকার করে ওঠে যাতে করে ওই নৌকার মনোযোগ সে আকর্ষণ করতে পারে। তার মনে হয় যেন তাকে আর এখানে থাকতে হবে না, সে আজকে বেঁচে যাবে। সে টর্চ লাইট দিয়ে সংকেত দেয় যাতে করে কেউ তাকে দেখে ফেলে, কিন্তু দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এই হালকা আলো কোনো কাজেই আসে না। ধীরে ধীরে সে আলোটা যখন তার চোখের সামনে থেকে নিভে যায় তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। তাই পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে অধৈর্য হয়ে সেই ফাটা রাফটা নিয়ে ওই জাহাজের দিকে এগিয়ে যায়, কারণ কয়েক সপ্তাহ চেষ্টা করার পরে এটাই তার বেঁচে থাকার একমাত্র আশা ছিল। সে কোনোভাবেই এই রাফটাকে এভাবে হারাতে রাজি ছিল না। যদিও সে যেভাবেই হোক সমুদ্রটা পার হতে চায়, কিন্তু সে বারবার ঢেউয়ের আঘাতের কাছে হেরে যায়। সে অসংখ্যবার সাহস দেখায়, কিন্তু প্রতিবারই সমুদ্রের বিশাল ঢেউ তাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে সমুদ্রের ঢেউ তাকে নিজের ভেতরে টেনে নেয়। পানির নিচে পৌঁছাতে হঠাৎ করে তার উড়ুতে একটা ধারালো সামুদ্রিক পাথর ধাক্কা খায় আর তীব্র ব্যথায় চাকের উড়ুর রক্ত পানিতে ভেসে যায়। এই মুহূর্তে তার ভেতরে আর সামনে এগোনোর মতো কোনো সাহস বা শক্তি কিছুই বাকি ছিল না। সে শুধুমাত্র ওই ভাঙাচোরা রাফটাকে টানতে টানতে খুবই খারাপ অবস্থায় আবারও এই দ্বীপের তীরে ফিরে চলে আসে। তো এখন সন্ধ্যার সময় হঠাৎ আকাশে তীব্র ঝড় আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে আগে থেকে আহত চাকের বিপদ আরও বেড়ে যায়। সে রাফটের সাহায্যে শুধুমাত্র কোম্পানির জিনিসপত্রগুলোকেই কোনো রকমে ঢাকতে পারে। এরপর সে বৃষ্টি থেকে বাঁচার জন্য রক্ত ঝরতে থাকা পা নিয়ে অন্য কোনো একটা জায়গা খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই সে একটা ছোট্ট গুহা পেয়ে যায় আর নিজেকে সজাগ রাখার জন্য সে কয়েক ঢোক নোংরা বৃষ্টির পানিও খেয়ে নেয়। আর প্রায় পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে পড়ার সাথে সাথে তার আহত শরীর আর সহ্য করতে পারে না। সে ফাইনালি মাটিতে অজ্ঞান হয়ে পড়েই যায়। তার পেছনে রাখা টর্চের ব্যাটারিও শেষ হতেই সেটা অন্ধকারে ডুবে যায়। আর এখন পরদিন চাক আবারও তীব্র ব্যথা নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। তার পায়ের ওই ক্ষতস্থানে পোকা লাগার লক্ষণ দেখা যেতে থাকে। আর এই নির্জন জায়গাতে যদি তার এই ক্ষতস্থানের চিকিৎসা না করা হয় তাহলে তাকে আরও বড় বিপদের মুখোমুখি হতে হবে। তাই বেঁচে থাকার সামান্য একটু আশা জাগিয়ে রাখার জন্য তাকে নিজের মনের জেদ ছাড়তে হয়। আর সে ফাইনালি ওই পার্সেলগুলো খোলার সিদ্ধান্ত নেয়। প্যাকেজগুলোর ভেতরে সে 1 ডজন ভিডিও টেপ, গিফট করার মতো সাজানো একটা ভলিবল, একটা সুন্দরী মহিলার লম্বা ড্রেস আর একদম স্টাইলিশ দেখতে একজোড়া স্কেটিং জুতো খুঁজে পায়। কিন্তু সে সর্বশেষ পার্সেলটা না খোলার সিদ্ধান্ত নেয়। হয়তো এই কারণে যে সে আসলে নিরাশ হতে চায় না, হয়তো এই কারণে যে সে নিজের জন্য একটা আশা বাঁচিয়ে রাখতে চায়। সে পার্সেলের প্যাকিংয়ে ব্যবহার করা ফোমটা নিজের ঘায়ে লাগিয়ে দেয় আর তারপর জুতোর ফিতে খুলে সে ওটা দিয়ে একটা কাজ চালানোর মতো ব্যান্ডেজ তার পায়ে বেঁধে ফেলে। জুতোর ব্লেডগুলো তার সবচেয়ে বেশি কাজে আসা হাতিয়ারে পরিণত হয়। আর লম্বা ড্রেসের কালো নেট দিয়ে সে খুব সহজেই মাছ ধরার জন্য একটা জালও বানিয়ে ফেলে। তো মাছ ধরার হাতিয়ারের সাহায্যে বেশ কয়েকদিন চেষ্টা করার পরে ফাইনালি সে বেশ কিছু মাছ ধরে ফেলে। আর সে তার পেট ভরে খাবার মতো খাবারও পেয়ে যায়। কিন্তু কাঁচা খাবার গিলতে যেন কষ্ট না হয় তাই চাক কাঠ ঘষে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সে সকাল থেকে সন্ধ্যা, আবারও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত টানা চেষ্টা করার পরেও ঘষা কাঠ থেকে বের হওয়া ছোট্ট স্ফুলিঙ্গটা তার আশা অনুযায়ী আগুনে পরিণত হয়ই না।
তবে ঘষতে ঘষতে তার 2 হাত ততক্ষণে একেবারে ছিলে যায়। যখন সেখান থেকে তাজা রক্ত বের হতে শুরু করে তখন চাক রাগে একেবারে ফেটে পড়ে। আর এদিকে আইল্যান্ডের এই কঠিন জীবন আর পুরনো আঘাতগুলো তাকে পুরোপুরি ভেঙে ফেলে। চাক সমুদ্রের তীরে বসে নিজের ঘাগুলো পানি দিয়ে পরিষ্কার করতে থাকে, আর তীব্র ব্যথা তাকে আবারও কষ্টের অনুভূতি মনে করিয়ে দেয়। এখন তার জন্য বেঁচে থাকা এমন একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যেখান থেকে সে পালাতেও পারবে না। একটু আগে রাগে ছুঁড়ে ফেলা ভলিবলটা তার পায়ের কাছেই পড়ে থাকে, যেটার উপরে তাজা লাল হাতের ছাপটা বেশ উজ্জ্বলভাবেই দেখা যাচ্ছিল। তখনই তার মাথায় একটা অদ্ভুত খেয়াল চলে আসে। সে নিজের থুথু দিয়ে সেই হাতের ছাপের উপরে 2টা চোখ আর উপরে একটা হাসির দাগ বানিয়ে ফেলে। এখন ওই ভলিবলটাকে একটা মানুষের চেহারার মতো দেখতে মনে হচ্ছিল। হয়তো অনেক বেশি একা থাকার কারণে সেই সিদ্ধান্ত নেয় যে সে এই চেহারাটাকে নিজের বন্ধু বানিয়ে নেবে। চাক ওই ভলিবলটার নাম রাখে উইলসন, আর সেটাকে নিজের কাছে রেখে দেয় যাতে করে সেটা তার এই একাকী জীবনের একটা সঙ্গী হতে পারে। এই দৃশ্যটা একটু অদ্ভুত মনে হলেও অন্তত তার আর একা একা লাগে না। উইলসনকে সামনে পেয়ে চাকের মনের ভেতরে যেন পুরোপুরি শক্তি ফিরে আসে। সে যত দ্রুত সম্ভব কাঠের সাথে কাঠ ঘষতে থাকে আগুন জ্বালানোর জন্য, আর কাঠের টুকরোগুলোর মাঝখান থেকে ফাইনালি সত্যি স্ফুলিঙ্গ বেরিয়ে আসে। জ্বলন্ত আগুন দেখে চাক অনেক খুশি হয়ে যায়, আর তার মনে হয় যে সে যেন বড় কোনো যুদ্ধ জিতে গেছে। এই আগুনটা তার জন্য খাবার রান্না করার একটা ভালো উপায় হওয়ার পাশাপাশি সে যে এখানে আছে সেই সিগন্যাল পাঠানোরও একটা দারুণ বুদ্ধি হতে পারে। তো রাতের বেলা সে খেতে খেতে উইলসনের সাথে নিজের অবস্থা নিয়ে কথা বলতে থাকে। তার হিসেব অনুযায়ী সে এখন প্রায় 4000 মাইলেরও বেশি দূরে চলে এসেছে। অর্থাৎ সে যদি চায় যে কেউ তাকে খুঁজে বের করুক তাহলে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব। কিন্তু এখন চাকের কাছে তো আর কোনো রাস্তা ছিল না, তাই শুধু নিজেকে শক্ত করে বেঁচে থাকার চেষ্টাটা সে চালিয়ে যায়। তো এখানে কাঁচা খাবার খাওয়া আর নিয়মিত ব্রাশ না করার কারণে তার একটা খারাপ দাঁত ফুলে ইনফেক্টেড হয়ে যায়। অবশেষে অসহ্য ব্যথার কারণে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তার দাঁতটা তুলে ফেলবে। সে এক হাতে স্কেটিং জুতোর ব্লেডটা দাঁতের উপরে বসায় আর অন্য হাতে একটা পাথর নেয়। সে ভাবে যে দীর্ঘদিন ব্যথা সহ্য করার চেয়ে একবার ব্যথা পাওয়া অনেক ভালো। তারপর সে তার দাঁতে সজোরে আঘাত করে আর প্রচণ্ড ব্যথায় চাক সেখানে অজ্ঞান হয়ে যায়। আর ফাইনালি জঙ্গলে বেঁচে থাকার এক্সপার্ট হবার পরেও তার চোখে এখন আর সে আগের মতো চমকটা নেই, কারণ তার মনে বেঁচে থাকার কোনো আশাই ছিল না। 4 বছরের ব্যবধানে চাক এখন একদম একটা বন্য মানুষে পরিণত হয়ে গেছে। যদিও মাছ ধরার পারদর্শী হওয়ার কারণে মাংসের কোনো অভাব তার কাছে ছিল না। সে এখন লোকালয়ে ফিরে যাবে এমনটা আশাও করে না। সে ব্যাস এখন প্রতিদিন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য খাবার খোঁজে আর বেঁচে থাকার জন্য চেষ্টাটা করে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে পাহাড়ের কিনারা থেকে একটা টিনের টুকরো খুঁজে পায় আর সেটাকে সমুদ্র সৈকতে নিয়ে আসে। কিন্তু সামুদ্রিক বাতাস যখন এই টিনের টুকরোটাকে ফেলে দেয় ঠিক তখনই হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে যদি এটাকে সমুদ্রের ঢেউ কাটার কাজে ব্যবহার করতে পারে তাহলে হয়তো সত্যি সত্যি তার এখান থেকে বের হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। এই আইডিয়া মাথায় আসার সাথে সাথে সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তাকে যত দ্রুত সম্ভব এই নির্জন দ্বীপ থেকে বের হতে হবে। চাক সাথে সাথে কাজে লেগে পড়ে। সবার প্রথমে তাকে একটা নৌকা বানাতে হবে। সে অনেকগুলো ডালপালা একসঙ্গে জোগাড় করে রাখে আর এরপর বুনো লতাপাতা ব্যবহার করে সেগুলোকে একসাথে বেঁধে ফেলে। এমনকি নষ্ট ভিডিও টেপগুলোকেও সে দড়ি হিসেবে ব্যবহার করে। এখন চাকের মানসিক অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। তার মনে হতে থাকে যে উইলসন তাকে দেখছে আর তাকে এখান থেকে যেতে দিতে চাইছে না। এই কারণে সেই রাতে সে উইলসনের সাথে ঝগড়াও করে। চাক উইলসনকে বলে যে আমি আমার সারা জীবন তোমার সাথে কথা বলতে পারবো না, শুনছো তুমি 2 টাকার ভলিবল। এরপর সে রাগে তার 4 বছরের পুরনো বন্ধু এই ভলিবলকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সে যখন শান্ত হয় তখন তার বন্ধু উইলসনের জন্য তার খুবই মায়া হতে থাকে। তাই সে রাতের অন্ধকারে এই উইলসনকে খুঁজতে বেরিয়ে পড়ে আর ভালোবেসে তার চেহারাটাকে আবারও রং লাগিয়ে দেয়। তো প্রতিদিন এভাবেই কাটতে থাকে আর চাকের কাঠের নৌকাটাও এভাবেই তৈরি হয়ে যায়। এখন যাওয়ার জন্য সব জিনিসপত্র সে রেডি করে ফেলে। এখন শুধু সঠিক দিকের বাতাসের অপেক্ষা ছিল যাতে করে তার নৌকাটাকে সমুদ্রে সে নামাতে পারে।
সে তার এখানে আটকে থাকার একটা সাইনও রেখে যায়। সে 10,500 দিনেরও বেশি সময় এই নির্মম দ্বীপে একা আটকে থাকার একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছে। সে যখন শেষ অক্ষরটা খোদাই করে ঠিক তখনই হঠাৎ করে বাতাস সেই দিকেই বইতে শুরু করে যেদিকে চাক যেতে চায়। সে এক্সাইটেড হয়ে নৌকাটাকে সমুদ্রের দিকে ধাক্কা দেয় আর তারপর তার পুরনো বন্ধু উইলসনের সাথে নতুন জীবনের খোঁজে বেরিয়ে পড়ে। সমুদ্রের ঢেউগুলো এখন আগের মতোই ছিল, কিন্তু সেগুলো তাকে বাড়ি ফেরা থেকে আর আটকাতে পারে না। বিশাল সমুদ্রের এক একটা ঢেউ তাকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল, কিন্তু সে প্রাণপণ চেষ্টা করে ঢেউ চিরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রতিবার যখন সে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে তখন তার ভেতর থেকে বেরিয়ে আসা আনন্দ আরও বেড়ে যায়। চাক যখন পেছনে ঘুরে সে ছোট্ট আইল্যান্ডটার দিকে তাকায় যেটাতে সে 4 বছর ধরে বন্দি ছিল, তখন সেই মুহূর্তে চাকের মনে এক অদ্ভুত ফিলিংস কাজ করে। সে যদি এই কষ্টের সামনাসামনি করার জেদ না করতো তাহলে হয়তো আজও সে একাকিত্বে ভরা ওই জীবনেই কাটাতো আর একা একাই এই দ্বীপে মারা যেত। যদিও চাক এখনও বুঝতেই পারেনি যে তার আসল যুদ্ধ তো সবেমাত্র শুরু হয়েছে। সে জানেই না যে সামনে আরও কত বড় বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনও চাক এটা বুঝতেই পারেনি যে আসল যুদ্ধ তো সবেমাত্র শুরু হয়েছে। সে জানেই না যে সামনে কত বড় বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে, যেগুলো তার জন্য সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জ হিসেবে প্রমাণ হবে। কিন্তু যেই মুহূর্তে তার মনে হয় যে এভাবে ভাসতে ভাসতে সে মানুষের লোকালয়ে পৌঁছে যাবে, তখনই আরও একটা ভয়ঙ্কর ঝড় তাকে কাঁপিয়ে দেয়, আরও সমুদ্রের গভীরে তাকে ভাসিয়ে নিয়ে যায়। সেই রাতে প্রবল বৃষ্টির মধ্যে চোখ খোলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় চাকের। সে নৌকাটা ধরে ঢেউয়ের মধ্যে অসহায়ভাবে পড়ে থাকে আর সকল আঘাত সহ্য করতে থাকে। এটা তার জন্য সব থেকে কঠিন আর কষ্টদায়ক একটা রাত ছিল। সে পুরোপুরি অসহায় হয়ে যায় আর সব কিছু সৃষ্টিকর্তার উপরেই ছেড়ে দেয়। তবে এখানে ভালো ব্যাপার হলো চাকের কপাল অনেক ভালো ছিল। সেই রাতের ভয়ঙ্কর ঝড় তুফানও তাকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। তবে তার নৌকার অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়, আর সব থেকে বড় কথা হলো দড়ি ঢিলা হয়ে যাওয়ার কারণে তার পুরনো বন্ধুটা নৌকা থেকে আলাদা হয়ে যায়। সে যখন এটা বুঝতে পারে ততক্ষণে উইলসন সমুদ্রের ঢেউয়ের সাথে অনেক দূরে ভেসে চলে গেছে। উইলসন তখন তার একমাত্র সঙ্গী ছিল যার সাথে সে মনের কথা খুলে বলতে পারত। সে শুধুমাত্র একটা ভলিবল হলেও সে ছিল একমাত্র ভরসা। আর সেই উইলসনকে ভেসে যেতে দেখে চাক সব কিছু ভুলে সমুদ্রে ঝাঁপ দেয় আর সেই ভলিবলটাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু দূরত্ব ছিল অনেক বেশি, আর তাছাড়াও গভীর সমুদ্র বারবার চাককে ভয় দেখাতে থাকে। একদিকে তার জীবন বাঁচানোর নৌকা আর অন্যদিকে তার 4 বছরের বন্ধু উইলসন। কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। সে শুধুমাত্র নিজের চোখের সামনে তার পুরনো বন্ধুকে দূরে ভেসে যেতে দেখতে পায়। চাক চিৎকার করে বলে ওঠে যে উইলসন, আমাকে মাফ করে দিও। এভাবেই সে তার একমাত্র বন্ধুকে হারিয়ে ফেলে, আর আবারও একবার একাকিত্ব আর অসহায়তা তাকে পুরোপুরি ঘিরে ধরে। আর প্রায় পুরোপুরি ভেঙে যাওয়া কাঠের নৌকাটার দিকে তাকিয়ে চারপাশে ছড়িয়ে থাকা বিশাল সমুদ্র দেখে এই মুহূর্তে চাক খুবই ভালোভাবে বুঝতে পারে যে সে আর কখনোই নিজের বাড়িতে ফিরে যেতে পারবে না। এই কারণে তার ভেতরে বেঁচে থাকার যে ইচ্ছাটা ছিল সেটা একেবারে শেষ হয়ে যায়। অবশেষে সে নৌকাটার বৈঠাটাও ছুঁড়ে ফেলে দেয় আর সিদ্ধান্ত নেয় যে এখন সে শুধুমাত্র চুপচাপ মৃত্যুর জন্য অপেক্ষা করবে। হয় সমুদ্র তাকে গিলে ফেলবে, নয়তো সমুদ্রই তাকে ঠেলে নতুন কোনো গন্তব্যে নিয়ে যাবে। আর ঠিক সেই সময় যখন চাক মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছিল, তখনই এমন একটা সাইরেনের শব্দ বেজে ওঠে যেটা সে শুধুমাত্র নিজের স্বপ্নতেই শুনতে পেত। সে সকল আশা হারিয়ে নিজের শেষ শক্তিটুকু জোগাড় করে পেছনে ঘোরে আর দেখতে পায় যে বিশাল একটা মালবাহী জাহাজ তার সামনে দিয়ে যাচ্ছে। ঠিক তখনই জাহাজে থাকা মানুষগুলো চাককে দেখে ফেলে, আর এভাবে কয়েক বছরের অমানসিক কষ্টের পরে চাক অবশেষে আবারও প্লেনে বসে নিজের ঘরে ফিরে আসে। আর এই সুস্থভাবে বেঁচে ফেরার গল্প তাকে পুরো শহরে বিখ্যাত করে তোলে। কিন্তু চাকের কাছে এইসব কথার কোনো দামই নেই। সে শুধুমাত্র নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চায়, যাকে সে 4 বছর ধরে দেখেনি। কিন্তু যখন তার গার্লফ্রেন্ডের বদলে একজন অচেনা লোক দরজা খুলে সামনে আসে, তখন সে অবাক হয়ে যায়। লোকটা চাককে বলে যে আমি শেলির হাজবেন্ড, আমার নাম জেরি। তখন চাক বুঝতে পারে যাকে সে এত বছর ধরে ভালোবেসে আসছে সে এখন বিবাহিত, সে একটা বাচ্চার মা হয়ে গেছে। শেলির হাজবেন্ড চাককে শান্ত করার চেষ্টা করে আর নিজের স্ত্রীর পক্ষ নিয়ে বলে যে হয়তো তোমার ওকে আরও একটু সময় দেওয়া উচিত ছিল।
এই কথা বলে সে এখান থেকে চলে যায়। শেলিকে কাঁদতে দেখে চাক তার অবস্থানটা বুঝতে পারে আর সে বুঝে যায় যে এতে আসলে শেলির কোনো দোষ নেই। চাকও হয়তো তার জায়গাতে থাকলে এমনটাই করত। তাই সেই রাতে কোম্পানি তাকে স্বাগত জানানোর জন্য সামুদ্রিক খাবারের এক বিশাল দাওয়াতের আয়োজন করে। টেবিলের উপরে রাখা সুস্বাদু সব মাছ আর বড় বড় কাঁকড়া দেখে মুহূর্তে চাকের এক অদ্ভুত অনুভূতি হয়। তার মনে সেই আইল্যান্ডের স্মৃতিগুলো ভেসে ওঠে, কারণ সেই দ্বীপে একদম বিরক্তিকর লাগা কাঁকড়া আর মাছগুলো এখানে সবার কাছে সুস্বাদু খাবার হয়ে গেছে। পরের দিন চাক সেই পার্সেলটা তার ঠিকানায় পৌঁছে দেয়, যেটাকে সে ওই দ্বীপে কখনো খোলেনি। তার কাছে একটা ধন্যবাদ জানানোর চিঠিও রেখে আসে, আর তার চিঠিতে এটা বলে যে এই প্যাকেজটায় আমার জীবন বাঁচিয়েছে। সেই অদ্ভুত পার্সেলটার ভেতরে এমন কী ছিল যেটা এত লম্বা সময় ধরে তার সঙ্গী হয়েছিল, এটা জানার জন্য সেই পার্সেলটা কখনোই খোলা হয় না। আর এভাবে একটা সাসপেন্স রেখে এই চমৎকার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।